পশ্চিম আকাশে সূর্যের কিরণের ঝলমল করছে ঠিকই ধরনী, তবে হালকা টিপটিপ বৃষ্টি এখনো থেমে নেই। রৌদ্রের দৃষ্টি আটকে রইল পর্দার ফাঁক দিয়ে বাহিরের দিকে। মিষ্টি হাওয়া বইছে চারিপাশে। সে মুহূর্তে পা টিপে রুমে প্রবেশ করলো তুলি। কি যেন একটা পেন্টিং হাতে নিয়ে তাকিয়ে আছে রৌদ্র। পেছন থেকে স্পষ্ট বুঝতে অক্ষম হলেও একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলো তুলি। আচমকাই পেছনে কারো আসার শব্দ পেয়ে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো রৌদ্র। কি লুকাচ্ছ গো রৌদ্র ভাই? নক না করেই এলি কেন? বাহ রে, আমি কি আসতে পারি না তোমার রুমে? তা আসবি, তবে কারো রুমে নক করে আসতে হয় তুই জানিস না? না, জানি না, জানতেও চাই না। আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। মারবো কষিয়ে একটা। আবার মুখে মুখে তর্ক করছে। আগে দেখাও ওই পেন্টিংটা কিসের? তোর নানির। এটা কি ভারী অন্যায় রৌদ্র ভাই। তুমি আমার নানির পেন্টিং কেন করবে? শেষে কি না তুমি আমার নানির উপরই নজর দিয়ে বসলে? হাই সি সি। এবার আর কিছু না বলে পেছন ফিরে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো রৌদ্র। তুলি আর বুঝতে বাকি রইল না এবার তার কপালের শনি নৃত্য করছে। এই মুহূর্তে না পালালে এখানেই প্রাণটা হারাবে। রৌদ্র একটা স্কেল খুঁজে পেল। যখনই স্কেলটা হাতে নিয়ে তাকালো সেই মুহূর্তে তুলি হাওয়া। দাঁতে দাঁত চেপে রৌদ্র বলল, আরেকবার পাই বাঁদরটাকে উচিত শিক্ষা দিব। এইদিকে বাড়িতে অনুষ্ঠানের মাঝে পড়তে ইচ্ছে করছে না খুশির। তাও মা আর অব্র ভাইয়ের চাপে পড়তে বসেছে। কোচিং টিচার ওই হাউন স্যার কিছু হলেই বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দেয়, নয়তো অব্র কোলে কল দিয়ে বলবে জরিমানা হয়েছে, খুশি আজকে কোচিংয়ে আসেনি। এর থেকে তো শিশির স্যার অনেক ভালো। এর নাম তো হাউন স্যার না হয়ে হাউন আঙ্কেল হওয়া উচিত ছিল। টাকলু কোথাকার, কিছু হলে বিচার মারবে। দৌড় দৌড় জীবনটাই প্যারা। যাগ্গে পড়তে বসি। অনেকদিন পড়াশোনা হয়নি, আজকে একটু পড়ে নিয়ে 2 দিন রেস্ট করা যাবে। কথাটা বলে দেওয়াল ঘড়িতে চোখ বোলালো খুশি। এখন 6টা বাজে, 1 ঘন্টা পড়ে নেওয়া যাক, 7টা বাজে উঠে যাব। এই বলে পড়ার তালে গুনগুন করে গান ধরল খুশি। আমাকে আমার মতো পড়তে দাও। আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি। যেটা পড়িনি সেটা না পড়াই থাক। সব পড়তে কষ্ট ভীষণ। এই পড়ার টেবিল আজ সারখার, তবু পড়তে বসেছি 3 বার। আমি পড়তে চাই না যে আর কোনো নতুন রকমের চ্যাপ্টার, তাই চেষ্টা করছি বারবার না পড়তে পাশ করার। বা খুশি, তুই তো দেখি গানও পারিস। এভাবে পড়াশোনা না করে যদি গান গাইতি তাহলে এতদিনে বড় রকস্টার হয়ে যেতি। ঠিক তখনই 7টা বাজার শব্দে ঘড়ি টং টং করে উঠল। এ মা, এত তাড়াতাড়ি 7টা বেজে গেল। এই না হলে ঘড়ি। দেখছো, ওই হাউন আঙ্কেল বিচার মারলেও ঘড়ি কতটা ভালোবাসে আমায়। কত তাড়াতাড়ি 7টা বেজে গেল। সে মুহূর্তে আচমকাই তুলির কণ্ঠে পড়ার টেবিলে রাখা চকলেটের বক্সটা পেছনে লুকিয়ে নিয়ে লো খুশি। এই তুই অসময়ে আমার রুমে কি রে? পড়াশোনা নাই? সারাদিন শুধু ঘোরাঘুরি। দেখ তো আমি কত পড়াশোনা করি। 6টা থেকে 7টা অবধি পড়াশোনা করে পুরো বই মুখস্থ করে ফেলেছি। আর তোর কোনো পড়াশোনা তো নাই, আছে শুধু সারাদিন ড্যাং ড্যাং করে নেচে বেড়ানো। দেখ আপু, এখানে তোর অপমান শুনতে আসেনি। দাদিমণি পাঠিয়েছে নিচে যেতে। কেন, সে কি আমি জানি? তাহলে যাব না। বাটপারি করে আমাকে রুম থেকে বের করবি, এরপর সবাই বলবে আমি পড়াশোনা করি না। একটু পরে বেরোবো।
কারণ আমি এখন পড়াশোনা করছি, তাই ব্যস্ত আছি। এখন ফুট আমার রুম থেকে। আরে সিরিয়াসলি দেখেছে দাদিমণি, নিচে সবার জন্য ড্রেস অর্ডার করেছে অব্র ভাই, সেই জন্য তোমাকে ডাকছে। কি ড্রেস কোথা থেকে এলো? আমরা না বিকেলে শপিং করে এলাম। অব্র ভাই অনলাইনে আবার সবার জন্য আলাদা করে ড্রেস অর্ডার করেছে। এখন আসলে আসো, না আসলে নাই। আমি গেলাম, আমার ড্রেস আমি নিয়ে নিচ্ছি। গেলাম। কিন্তু তুলি যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে রইল খুশি। সত্যি নাকি তুলি ওকে দাপ্পা মেরে নিচে নিয়ে গিয়ে অব্র ভাইয়ের হাতে মার খাওয়াবে? এই যে পাজি, একে বিশ্বাস করা যায় না। তাও ওপর থেকে উকি ঝুঁকি মেরে নিচের অবস্থান দেখার চেষ্টা করলো খুশি। না, কথাটা ঠিকই। সবাই এতগুলো শপিং ব্যাগ একে একে খুলে দেখেছে। খুশি তো তোর সইছে না। তবে নিচে যাওয়ার আগে চকলেটের বক্সটা লুকিয়ে যাওয়া দরকার। কলেজে নাফিসার ভয় আর বাড়িতে তুলির ভয়, এদের জ্বালায় একটা চকলেটও শান্তিতে রাখতে পারি না বেচারি। নিচে আসতে লক্ষ্য করলো খুশি, শাওনও সেখানে উপস্থিত। রেহেনা তাকে কিছু নিতে বললেও সে নিচ্ছে না, উল্টো বলছে পরে এক সময় নিয়ে নিব। শশীও তাকে ইশারায় বুঝালো নিয়ে নিতে, তবে কেন যেন শাওন নিতে চাইল না। সে দেখে রিহান তাকে জোরপূর্বক একটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিল। রৌদ্রকে কিছু প্রশ্ন করতে বললে সে পাল্টে বলল নাজনীন বেগম বা রেহেনা তার জন্য একটা পছন্দ করে তুলে রাখতে। এরই মধ্যে সিঁড়ি ভেঙে আবার নেমে এলো অব্র। কে কি নিতে চাইছে না, কথাটা শুনে সবাই সিঁড়ির দিকে তাকালো। অব্র এদিকে আসতে দেখে রেহেনা এগিয়ে গেল। দেখো তো দাদু ভাই, এরা দুই ভাই কি শুরু করেছে? কেন দাদিমণি? রেহেনা কিছু বলার আগেই শাওন এগিয়ে এলো। এই প্রথম শাওনের সাথে অব্র সাক্ষাৎ। অব্র বিদেশ থেকে আসার পর শাওন চৌধুরী বাড়িতে এলেও মুহূর্তে আবার চলে যাওয়ায় তার সাথে এখনো সাক্ষাৎ হয়নি। অব্রকে জড়িয়ে ধরল শাওন। দুই ভাই কুশল বিনিময় করলো। এবার অব্র নিজে গিয়ে 4টা শপিং ব্যাগ শাওনের হাতে ধরিয়ে দিল। শাওন ভাইয়া, এটা তোমার জন্য, এটা ইমরার, এটা ফুপা, আর এটা ফুপির জন্য। শেষ কথাটা উচ্চারিত হতেই সমবেত সকলে একসাথে তাকালো অব্রর দিকে। সাধারণত অন্য কেউ এমন কিছু বললে মুহূর্তেই চৌধুরী মহল ভূমিকম্পের ন্যায় গর্জে উঠত রেহেনার হুঙ্কারে। কিন্তু এখানে অব্র হাওয়ার স্থানটা নীরবতা পালন করছে। 3 চৌধুরী গিন্নি প্রথমে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো সমবেত সকলের রং। রেহেনার মুখে কিংবা চোখে মুখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সবাই ভেবে নিল সামান্য কিছু কাপড়ই তো দিয়েছে, চৌধুরী মহলে তো আর শারমিনকে ডেকে আনেনি, তাই হয়তো রেহেনা তেমন একটা রাগ করেননি। রেহেনা সবাইকে যারা যার পছন্দ মতো কাপড় বেছে নিতে বললেন। এদিকে শাওনের সাথে কুশল বিনিময় করে সবাইকে যারা যার কাপড় পছন্দ করে নিতে বলে আবার সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল অব্র। এইদিকে সন্ধ্যা গড়িয়ে রাতের আবেশ নামতে শুরু করেছে। তাই শাওন আর দেরি না করে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। সকালের আলোয় চৌধুরী মহল ঝলমল করলেও কারো মুখে নেই স্থিরতার ছাপ। একাজ ও কাজ সবাই ব্যস্ত, কারণ চৌধুরী মহলের সকলের ওপর দিয়েই আজকাল ঝড়ো হওয়া বইছে। বড় মেয়ের বিয়ে, কাটছাট ছাপানো থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি কাজ এখনো বাকি। 3 চৌধুরী গিন্নি সকাল থেকে রান্নার দিকে সামলাতে ব্যস্ত। এই সময় সিঁড়ি ভেঙে নেমে এলো রেহানা। আচমকায় তার সামনে ভিড় করলো
চৌধুরী হলমোড়ের কর্মচারীরা। একে একে সবাইকে বুঝিয়ে দিয়ে ডাইনিং এর কাছে এলো রেহেনা। পরক্ষণে হল ঘরের কোনায় তার মুখোমুখি হলো নাজনীন বেগম। বড় বৌমা, এদিকের কাজ কত দূর? মা, রান্নার আয়োজন চলছে, তবে বলেছিলাম কি কাঠ ছাপানোর কাজ তো এখনো বাকি। এমদাদুলরা কোথায়? মা, অব্র বাবা একটু বেরিয়েছেন তার বহুদিনের পুরনো এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। যাবার আগে বলে গিয়েছেন ছেলেগুলোকে দিয়ে কাজগুলো করিয়ে নিতে। আচ্ছা, অব্র দাদুভাই কোথায়? ও শেহরান আর রৌদ্র দাদুভাই মিলে না হয় কাঠ ছাপানোর কাজগুলো দেখে নেবে। মা, অব্রর বন্ধু এসেছে কখন থেকে রুমে, তার কথাবার্তা বলছে, তাই আর ডাকতে চাইনি। কে এসেছে? ইরফান। ওহ আচ্ছা, তাহলে পরে দেখা করে নিচ্ছি। এদিকে চৌধুরী বাড়িতে এত কোলাহলের শব্দ ঘুম ভাঙল খুশির। এই কটা দিন যাবৎ যেমন ঝড়ো হাওয়া বইছে, তার উপর তেমনি ঘুমের 12টা বাজছে। মন চায় দূরে কোথাও এই বাড়ি থেকে চলে যায়, তারও উপায় নেই। না বলে কোথাও চলে গেলে আবার বাড়ি ফিরে এলে এই কেলানির দায় নিবে কে? সব কিছুই বিরক্তিকর। এই বলে মুখে মুখে বিরক্তির ছাপ টেনে ওয়াশরুমে চলে গেল খুশি। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরোলো রুম থেকে। আজকের দিনটা কি ফুরফুরে, হাওয়াটা মিষ্টি। মনে হয় আজকে আর কপালে কোনো কেলানি নেই, নয়তো রোজ রোজ কেলানি খেয়ে অতিষ্ঠ বেচারি। সে মুহূর্তে আচমকায় দূরে গিয়ে চোখ আটকালো অব্রর সাথে কথা বলা একটি ছেলের দিকে। এটা ইরফান ভাই না? আরে এটা তো ইরফান ভাই। এই ব্যাটাই তো সেদিন অব্র ভাইয়ের কাছে সব কুটনামি লাগিয়ে শুধুই মার খাওয়ালো। যদি কখনো সুযোগ পাই না, একেও মজা বোঝাবো। অব্র ভাইকে তো কফি খাইয়েছি, আর একে ঝাল লঙ্কা খাইয়ে দিব, নয়তো আমার নামও খুশি নয়। যাই বাবা, এবার এখান থেকে কেটে পড়ি, নয়তো দেখে ফেললে বলবে আরে খুশি না। পড়াশোনা কেমন চলে? নিয়মিত কোচিং যাও তো? পড়াশোনা করো তো? মানুষ আগে দেখা হলে কেমন আছো, কি করছো এইসব জিগায়, আর এ আছে শুধু পড়াশোনার কথায়। দেখতে হবে না কার বন্ধু, ওই ঘাট তারা অভদ্র পুরুষের বন্ধু না, সেই জন্যই তো দুটা এক কোয়ালিটির, দুইটার মধ্যে একই গুণ। এদের জ্বালায় জীবনটা আমার সারখার। কেলানি খেতে খেতে জীবন শেষ, এখন বাকি রয়েছে শুধু প্রাণটা বেরিয়ে উপরে চলে যাওয়ার। এই বলে যেই না খুশি হাঁটা দিবে, ততক্ষণে পেছন থেকে কেউ একজনকে খুশির নাম ধরে ডেকে উঠল। তাও খুশি না শোনার ভান ধরে তুফানের গতিতে সামনের দিকে হাঁটা ধরল। আচমকাই খুশির সামন দৌড়ে এসে দাঁড়ালো ইরফান। সে হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে ছুটে পালাচ্ছ কেন? ইরফানের দিকে তাকিয়ে ডান দিকে ঘুরতে দেখলো অব্র এই দিকেই তাদের দিকে এগিয়ে আসছে। চলবে।